আমরা দেখতে পাই যে তন্ত্র নিয়ে অর্থাৎ তন্ত্রশাস্ত্র নিয়ে বিভিন্ন রকমের ইউটিউব ভিডিও, আলোচনা, মতামত জনমানুষের উঠে আসছে। এবং এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রেই তন্ত্রকে একটি শাস্ত্র হিসেবে ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে যে সাধারণত যে বিষয়টা আমরা মনে করি বা মনে রাখি সেটা হচ্ছে তন্ত্র কখনোই একটি গুপ্তধর্মী শাস্ত্র নয়। তন্ত্র আমাদের সামনে তার সাধনা পদ্ধতি ভিন্ন বলে অনেক সময় রহস্যময় ও গুপ্তধর্মী শাস্ত্র হিসেবে উঠে আসে। কিন্তু যদি আমরা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তন্ত্রশাস্ত্রকে আলোচনা করি, তবে দেখতে পাব যে তন্ত্র একটি পরিশীলিত ও একই সঙ্গে জটিল আধ্যাত্মিক ব্যবস্থা, যা ভারতের মাটিতে আজ থেকে নয় বহু শতাব্দী ধরে বিকশিত হচ্ছে। আধুনিক সময়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন পণ্ডিত যেমন নরেন্দ্রনাথ ভট্টাচার্য, রাজেশ্বরী ঘোষ তন্ত্রের ইতিহাস, তন্ত্রের বিভিন্ন পাঠ্য এবং নানা আচার অনুষ্ঠান অনুসন্ধান করে উল্লেখযোগ্য কিছু গবেষণা করেছেন এবং তন্ত্রশাস্ত্রের আলোচনায় বা পড়াশোনায় অবদান রেখেছেন। যেমন নরেন্দ্রনাথ ভট্টাচার্যের একটি গ্রন্থ হিস্ট্রি অফ তান্ত্রিক রিলিজিয়ন, যেটা 1982 সালে প্রকাশিত হয়, এবং দেখতে পাবো সেই গ্রন্থে হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মীয় ঐতিহ্যের মধ্যে তন্ত্রের যে উৎপত্তি ও বিবর্তন সেটা কিন্তু তিনি লিখেছেন এবং খুঁজে পাবার চেষ্টা করেছেন। এবং এই প্রতিটি ধর্ম, কখনো হিন্দু ধর্ম, কখনো বৌদ্ধ ধর্ম, কখনো জৈন ধর্ম, এমনকি ইসলাম ধর্ম, এই তন্ত্রশাস্ত্র যেটা গড়ে উঠেছে সেখানে বিশেষ অবদান রেখেছে। এবং একইভাবে ঐতিহাসিক রাজেশ্বরী ঘোষ তার বিভিন্ন তন্ত্র সম্বন্ধীয় রচনায় শাক্ত ঐতিহ্যের মধ্যে যে মহাবিদ্যার অবস্থান, বিশেষ করে 10 জ্ঞান দেবী এবং এই যে দেবী পূজা, সেই প্রেক্ষাপটটি তুলে ধরেছেন। কেন এই দেবী পূজা হয়, কিভাবে হয় এবং এর প্রেক্ষাপট কি, এর ঐতিহাসিক বিশ্লেষণ কি। এবং এছাড়াও অনেক সময় আমরা কুণ্ডলিনী অর্থাৎ কুণ্ডলিনী যোগ সম্বন্ধে বিভিন্ন আলোচনা দেখতে পাই, যেগুলো সবসময় যে সত্যিভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা নয়। অর্থাৎ সার্বিকভাবে যদি আমরা তন্ত্রকে দেখি তাহলে দেখব এটি একটি গভীর আধ্যাত্মিক পদ্ধতি। এখানে বৈজ্ঞানিকভাবে সব কিছু ব্যাখ্যা করা হয়েছে। এখানে ভয়ের কোনো জায়গা নেই, এখানে কুসংস্কারের কোনো জায়গা নেই, এবং যে কথাগুলো বিভিন্ন মানুষ বলে বেড়ায়, মানুষকে বোকা বানায়, সেগুলো বিশ্বাস করারও কোনো জায়গা নেই। তন্ত্রকে বুঝতে গেলে তন্ত্র শাস্ত্রের একটা পূর্ণাবয়ব অধ্যয়ন প্রত্যেকের প্রয়োজন। আমরা যেমন জানি যে সত্যানন্দ সরস্বতী যেমন কুণ্ডলিনী যোগ এবং শ্রীবিদ্যা যে অনুশীলন সেটা তিনি ব্যাখ্যা করেছেন, এবং ধ্যানের মাধ্যমে মানুষ কীভাবে শান্তি পাবেন সেই সম্বন্ধীয় আলোচনা কিন্তু বিভিন্ন গবেষক করেছেন। মধু খান্না,
রামেশ্বর প্রসাদ ত্রিপাঠী, এনারা বিভিন্ন জায়গায় অর্থাৎ বাংলা, আসাম, তামিলনাড়ু, সেখানে যে অঘরী সাধনা হতো, যে কাপালিক এবং শাক্ত সম্প্রদায়ের মতো জীবন্ত যে তান্ত্রিক সম্প্রদায়, সেই জায়গাগুলোতে ঘুরে ঘুরে ক্ষেত্র গবেষণা করেছেন এবং পরিচালনা করেছেন। এবং সম্প্রদায় সমূহের মধ্যে যে স্বতন্ত্র একটি আচার অনুষ্ঠান, পারিবারিক শিক্ষা, আঞ্চলিক বৈশিষ্ট্য আছে, সেটা তারা নথিভুক্ত করেছেন। আমরা দেখতে পাই যে পশ্চিমী লেখক ও গবেষকরা বিশেষ করে 19 শতকে তন্ত্রের আলোচনার প্রতি মনোযোগ দিতে শুরু করেন এবং তন্ত্র সম্বন্ধীয় কিছু বিশ্লেষণ করেন। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ঔপনিবেশিক যে কর্মকর্তারা ছিলেন বা মিশনারি গোষ্ঠীসমূহ ছিল এবং পাশ্চাত্য নৃতত্ত্ববিদরা ছিলেন, তারা তন্ত্র সম্পর্কে ধারণাটা লিপিবদ্ধ করতে শুরু করেন এবং তন্ত্রশাস্ত্রকে বেশিরভাগ ক্ষেত্রেই ভুলভাবে উপস্থাপন করেন, যার ফলে তান্ত্রিক আচার অনুষ্ঠানকে তাদের রচনায় কখনো কখনো অনৈতিক একটি শাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে তান্ত্রিক অনুশীলন সম্বন্ধে সাধারণ মানুষের মনে কিছু নির্দিষ্ট কুসংস্কার, বোধ ও ধারণা গড়ে ওঠে, যেটা স্বাভাবিক এই লেখাগুলো পড়ে গড়ে ওঠা। কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই, যেমন এডওয়ার্ড সাইদ তার ওরিয়েন্টালিজম গ্রন্থে এবং রোনাল্ড লিন্ডেনের যে ইমেজিনিং ইন্ডিয়া গ্রন্থে সেই সব লেখকদের সমালোচনা করা হয়েছে এবং তন্ত্রকে যারা একটি ভাঙা বস্তু হিসেবে চিহ্নিত করেছিল তার বিরুদ্ধাচারণ করা হয়েছে এবং তন্ত্রের যে দার্শনিক ও আধ্যাত্মিক মাত্রা সেগুলোকে তুলে ধরা হয়েছে। এবং খুব সহজে যদি আমরা বলি তাহলে দেখব যে মিশেল ফুকোর লেখায় আধুনিক কালে আমরা যখন ক্ষমতার অবস্থানটা দেখি গুরু শিষ্যের মধ্যে, তন্ত্রের ক্ষেত্রে কখনো কখনো গুরু শিষ্যের এই অবস্থানটা তুলে ধরা হয়েছে এবং সেজন্য এটা গুরুর দ্বারাই প্রেরিত একটি শিক্ষা এই রূপে বর্ণিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তন্ত্র শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তন্ত্র একটি কৌশল এবং এই কৌশল অনুসরণ করলে আমাদের শরীরের বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক, শারীরিক, আধ্যাত্মিক যে পরিবর্তন। যেমন পশ্চিমী দৃষ্টিভঙ্গিকে অনেক সময় চ্যালেঞ্জ করেছেন কিছু দার্শনিক লেখক, যেমন ইউবার্ন, ডেভিড গর্ডন হোয়াইট, এনারা এটাকে সবসময় বলেছেন যে পাশ্চাত্য ধারণা, যেটা বিশেষ করে কলোনিয়াল পিরিয়ডে তন্ত্রকে একটি ভয়াবহ শাস্ত্র হিসেবে বর্ণনা করেছিল, তন্ত্র তা নয়। তন্ত্রের একটি গভীর নৈতিক ও আধ্যাত্মিক দিক আছে এবং বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই তন্ত্রশাস্ত্রের যে গভীর দার্শনিক অনুসন্ধান এবং নতুন যে দৃষ্টিভঙ্গি তন্ত্রশাস্ত্র সমাজ ব্যবস্থায় তুলে ধরে, সেটা কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখেছে। আজকের যুগের এই নব্য সংস্কৃতির যে ধারা, যেখানে তন্ত্রকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে, ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তন্ত্রের নামে ব্যবসা করা হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। তন্ত্র মূলত সাধারণ মানুষের, সর্ব মানুষের, নারী, পুরুষ, লিঙ্গ সব কিছুকে অতিক্রম করে, ধর্ম, জাত, জাতিভেদ, প্রথা সব কিছুকে অতিক্রম করে একটি পূর্ণাবয়ব মানব সমাজ গড়ে তোলারই চেষ্টা করেছে। আমরা ধীরে ধীরে তন্ত্র সম্বন্ধে আরও বিস্তীর্ণ আলোচনায় যাব। আজ এ পর্যন্তই। আমি শুধুমাত্র এইটুকু বলতে চাই, তন্ত্র একটি পূর্ণাবয়ব দর্শন, একটি
দর্শন যেটি মানুষকে বা মানুষের মনে আধ্যাত্মিকতার জোয়ার নিয়ে আসতে পারে এবং মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটাতে পারে। নমস্কার।